প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে সবাই আজকে লেকচার 37 করব। আর আমরা এখনো পর্যন্ত অধ্যায় 5-এই আছি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে আজকে আমরা আরেকটা অঙ্ক করব। সম্ভবত বিগত ক্লাসগুলোতে আমরা যতটুকু মনে হয় আমার, যে সৃজনশীল ব্যবহারিক সমস্যা আমরা 5 নাম্বার পর্যন্ত করেছিলাম। কতগুলো অঙ্ক করেছিলাম? গত ক্লাসেরটা সম্ভবত 5 ছিল। তো তোমরা নিজের একটু সিরিয়ালটা মেনটেন করো। আর আজকে যদি 5 হয়ে থাকে গত ক্লাসেরটা, তাহলে আজকে আমরা 6 নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে? আর যদি গত ক্লাসে 6 হয়ে থাকে, তাহলে সিরিয়াল নাম্বারটা তোমরা একটু ঠিকঠাক ভাবে বসিয়ে নিও। আর আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারের তোমাদের বইয়ের অনুশীলনী থেকে একটা অঙ্ক করব। অনুশীলনী 35, কোহিনূর কোম্পানি লিমিটেড। তোমরা সবাই তোমাদের নিউ এডিশনের বইটা 795 পেজ সবাই খোলো। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যে বইটা সবাই ফলো করছি, তোমরা সেই বইটা নিয়ে প্রিপেয়ার্ড হও। এখন সামনে নিয়ে বসো এবং খাতা, কলম, ক্যালকুলেটর, পেন্সিল যা যা লাগে সেগুলো নিয়ে প্রস্তুত হও। আর এই যে বইটা, এই বইটার 795 পৃষ্ঠায় 35 নম্বর অঙ্কটা একটু দেখো। আমি প্রশ্নটা পড়ে পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সমন্বয়গুলো বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা সমাধান শুরু করব। সবাই একটু হাতে পেন্সিল রাখো আর বইতে চোখ রাখো। কোহিনূর কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমাণ 5 লাখ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত। অর্থাৎ কোহিনূর কোম্পানি নিবন্ধিত হয়েছে 50,000 শেয়ার নিয়ে, প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে নামিক মূল্য। তাহলে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন হচ্ছে 5 লাখ টাকা। 50,000 গুণ 10, 5 লাখ। 2013 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। আচ্ছা, আর এই অঙ্কটা কোন কোন বিষয়কে গুরুত্ব দিতে বলা হয়েছে একটু অঙ্কের উপরেই লেখা আছে, দেখো। বিক্রয় অথবা ফেরত ভিত্তিক পণ্য প্রেরণ সমন্বয় সংক্রান্ত। এই ধরনের সমন্বয় হয়তো আমরা একাদশ শ্রেণীতে 2-1টা করে এসেছি। আর আজকে যখন আবার করতে যাও একটু রিভাইজ হয়ে যাবে, মনে পড়ে যাবে, অথবা যারা করনি তাদের শেখা হয়ে যাবে যে বিক্রয় অথবা ফেরত ভিত্তিক পণ্য প্রেরণ এই সংক্রান্ত সমন্বয় যদি অঙ্কে থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা সমাধান করব। প্রশ্নটা একটু খেয়াল করো। কোহিনূর কোম্পানি লিমিটেড, রেওয়া মিল, 2013, 31 ডিসেম্বর 2013। আচ্ছা, ডেবিট সাইডে আছে হিসাবের নাম টাকা, আর ক্রেডিট দিকে আছে হিসাবের নাম টাকা। আচ্ছা, ডেবিট দিকে মজুদ পণ্য দেয়া আছে 1/1/2013, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 60,000 টাকা। ক্রয় দেয়া আছে 90,000 টাকা। আমি ডেবিট অংশগুলো পড়ছি। ক্রয়, তারপর হচ্ছে মণিহারি আছে 4,000 টাকা, বেতন আছে 20,000 টাকা, দপ্তর খরচ 2,000 টাকা। দপ্তর খরচটা আমরা যদি না বুঝি, তাহলে এটার অবলিক দিয়ে তোমরা লিখে নিতে পারো কারবার খরচ অথবা অফিস খরচ, ঠিক আছে? এটা হচ্ছে 2,000 টাকা। এরপর আছে বিলম্বিত বিজ্ঞাপন 5,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন শব্দটা আমাদের কাছে পরিচিত। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আমরা সম্পদ হিসাবে ধরি, যেটা আমরা বলি যে ভবিষ্যতে বিজ্ঞাপনের জন্য অগ্রিম টাকা দিয়ে রাখা আর কি। তা বিজ্ঞাপনটা তো নর্মালি আমাদের জন্য খরচ, প্রতিষ্ঠানের জন্য খরচ, কিন্তু বিজ্ঞাপনের সাথে যখন বিলম্বিত শব্দটা ইউজ করা হয়, সেটা সম্পদে পরিণত হয়। আমরা এটাকে চলতি সম্পদ বলি না, এটা আমরা অসমন্বিত খরচের অধীনে দেখাই বা অন্যান্য সম্পদ হিসাবে সম্পদের অধীনে দেখাই, ঠিক আছে? সেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এই বিলম্বিত বিজ্ঞাপনটা আমরা দেখাই। প্রাপ্য হিসাব আছে 60,000 টাকা। আয়কর দেয়া আছে 2,000 টাকা। আয়কর কিন্তু রক্ষিত আয় বিবরণীর অংশ। তারপর আছে কলকব্জা 48,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 12,000 টাকা। মোটর গাড়ি আছে 70,000 টাকা। আর রপ্তানি শুল্ক আছে 8,000 টাকা। রপ্তানি শুল্ক কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য পরোক্ষ পরিচালন খরচ, আর আমদানি শুল্ক কিন্তু প্রত্যক্ষ খরচ। এটা যেন আমরা মাথায় রাখি। তাহলে আমদানি শুল্ক মোট লাভ নির্ণয়ের অংশে যায়, বিক্রিত পণ্যের ব্যয়ের অংশে যায়, কিন্তু রপ্তানি শুল্ক কিন্তু মোট লাভ নির্ণয়ের পরে যায়, পরিচালন খরচের অধীনে, নিট লাভ নির্ণয়ের অংশে। আচ্ছা, আমার ডেবিট সাইডে টোটাল টাকা এসছে 3,81,000 টাকা। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে 2 সাইডের টাকার পরিমাণ সঠিকভাবে বইতে লেখা আছে কিনা তোমরা নিজের একটু যাচাই করে যোগ করে নিবে। যদি ওইটা প্রশ্নে দেওয়া আছে, তারপর নিজের একটু করে নিবে, যেন অঙ্কের ক্ষেত্রে করতে গিয়ে আবার অনিশ্চিত হিসাবের প্রয়োজন না পড়ে। এবার ক্রেডিট সাইডটা একটু খেয়াল করো। হিসাবের নাম দেয়া আছে শেয়ার মূলধন, প্রতি শেয়ার 10 টাকা করে 20,000 শেয়ার, অর্থাৎ বিলিকৃত বা আদায়কৃত মূলধন এখানে 2 লাখ টাকা, ঠিক আছে? 20,000 শেয়ার নিশ্চয়ই বিক্রি করা হয়েছে বা বিলি করা হয়েছে, এবং প্রত্যেকটা শেয়ারের নামিক মূল্য 10 টাকা। 2 লাখ টাকা হচ্ছে শেয়ার মূলধন।
সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 31/12/2012। আমরা অঙ্ক করছি কিন্তু 2013 সালের, কিন্তু এখানে যে উদ্বৃত্তটা দেয়া আছে সেটা হচ্ছে 2012 সালের শেষ দিনের। 2012 সালের শেষ দিন মানে 2013 সালের প্রথম দিন। তাহলে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত এটা 10,000 টাকা। লভ্যাংশ সমতাকরণ তহবিল 5,000 টাকা। বিক্রয় আছে 1,04,000 টাকা। ঠিক আছে, বিক্রয় 1,04,000 টাকা। তারপর প্রদেয় হিসাব আছে 30,000 টাকা। আয়কর সঞ্চিতিও কিন্তু রক্ষিত আয় বিবরণীতে যায়। যদি রেওয়া মিলে যে আয়কর সঞ্চিতি থাকে সেটা পুরাতন আয়কর সঞ্চিতি, এবং রেওয়া মিলে যে আয়কর থাকে এই দুইটার ব্যালেন্স করে, দুইটার পার্থক্য নির্ণয় করে উদ্বৃত্ত যদি আয়কর সঞ্চিতিটা বড় হয় তাহলে রক্ষিত আয় বিবরণীতে যোগের অংশে যায়, আর যদি আয়করের অ্যামাউন্টটা বড় হয় তাহলে আয়কর সঞ্চিতি আর আয়করের উদ্বৃত্ত নির্ণয় করে, মানে পার্থক্য করে সেটা বাদের অংশে যায়। তাহলে আমরা অঙ্ক করার সময় দেখব যে আসলে পুরাতন আয়কর সঞ্চিতিটা বড় নাকি আয়করটা বড়। এখানে আমরা যদি খেয়াল করি দেখা যাচ্ছে আয়কর সঞ্চিতি পুরাতনটা রেওয়া মিলে আছে 6,000 আর আয়কর আছে 2,000, বোঝাই যাচ্ছে আয়কর সঞ্চিতিটা বড়, তাহলে রক্ষিত আয় বিবরণীর যোগের অংশে এটা যাবে। এরপর আছে 12% ঋণ 20,000 টাকা, আর আছে শিক্ষানবিশ স্যালামি যেটা অন্যান্য আয় বা পরিচালনা আয় হিসাবে আমরা বিশদ বিবরণীতে দেখাই 6,000 টাকা। টোটাল হচ্ছে 3,81,000 টাকা। আবারও বলছি তোমরা যোগফলটা নিজেরা আরেকবার নিজেরা করে নিবে, ক্যালকুলেটরে নির্ণয় করে নিবে। সমন্বয়গুলো একটু দেখি। সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য 70,000 টাকা, যার ক্রয় মূল্য 65,000 টাকা। তাহলে সমাপনী মজুদ পণ্যের দুইটা মূল্য দেয়া থাকলে আমরা কোন মূল্যটা নিয়ে কাজ করি, যেটা ছোট, যার অ্যামাউন্টটা কম, সেটা নিয়ে আমরা অঙ্ক করি। তারপর হচ্ছে 2 নম্বর, প্রদেয় মাসিক বেতনের পরিমাণ 1,500 টাকা। আচ্ছা, আমাদের অঙ্কে বেতন দেয়া আছে 20,000 টাকা, আর এখানে বলা আছে প্রদেয় মাসিক বেতনের পরিমাণ 1,500 টাকা, অর্থাৎ এক মাসে আমাদের 1,500 টাকা করে দেওয়ার কথা। তাহলে আমরা এক বছরের অঙ্ক যদি করি 12 মাসে আমাদের কত আসার কথা, তাহলে 1,500 টাকা করে যদি 12 মাসে আমরা দেই তাহলে আমাদের আসে 1,000 গুণ 12, 12,000 আর 6,000, 18,000 টাকা। তাহলে এখানে 18,000 টাকার চেয়ে বেশি দেয়া আছে, বেতনটা 20,000 টাকা দেয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কের ক্ষেত্রে কি হবে, আমাদের এক বছরে দেওয়ার কথা 18,000, কিন্তু এখানে রেওয়া মিলে দেয়া আছে বেতন 20,000, তাহলে সেখান থেকে অতিরিক্ত টাকাটাকে অগ্রিম হিসাবে দেখিয়ে বাদ দিয়ে দিতে হবে। তোমরা একটু খেয়াল করো 2 নম্বর সমন্বয় যেটা, তোমরা আবার 1,500 টাকাকে বকেয়া মনে করো না। এখানে প্রত্যেক মাসে বেতন দিতে হয়, বেতনের পরিমাণ 1,500 টাকা বোঝাচ্ছে। তাহলে এক বছরে কত, 12 মাসে কত, তাহলে 12 মাসে যত হবে সেটা এক বছরের খরচ। আমরা যেহেতু এক বছরের অঙ্ক করছি, তাহলে 1,500কে তোমরা 12 দিয়ে গুণ করো, দেখো কত টাকা আসে, আর রেওয়া মিলে কত টাকা দেয়া আছে। তাহলে দুইটার মধ্যে যদি আমাদের প্রদেয় যেটা দেওয়ার কথা এক বছরে যদি ঠিকঠাক মতো দেওয়া হয়, তাহলে রেওয়া মিলে নিশ্চয়ই তার চেয়ে বেশি দেয়া থাকলে অগ্রিম, আর যদি তার চেয়ে কম দেয়া থাকে তাহলে বকেয়া। যতটুকু বকেয়া সেটা হিসাবে আমাদের দেখাতে হবে। আমরা অঙ্ক করার সময় ক্যালকুলেশন করে দেখব। 3 নাম্বার, ঋণের পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে। ঋণ কত আছে, 12% ঋণ 20,000 টাকা। তাহলে এর 12% সুদ পুরোটাই বকেয়া আছে, বকেয়া ঋণের সুদ হিসেবে এটা দেখাতে হবে। কোথায় কোথায় যাবে এটা, বিশদায় বিবরণীর অন্যান্য খরচে একবার যাবে বা অপরিচালন খরচে, আরেকবার যাবে চলতি দায়ে আর্থিক অবস্থার বিবরণীতে। 4 নাম্বার, মুনাফাবিহীন পণ্য বিক্রয় 3,000 টাকা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। আমি তোমাদের এটা একাদশ শ্রেণীতে এই সমন্বয়টা খুব ভালোভাবে শিখিয়েছি। মুনাফাবিহীন পণ্য বিক্রয় বা মুনাফাবিহীন বিক্রয়, এই শব্দটা যখন তোমরা দেখবে সেটা কোথায় অন্তর্ভুক্ত আছে সেটা বড় বিষয় না। বিক্রয় অন্তর্ভুক্ত থাক বা কিছু বলা থাক বা কিছু বলা না থাক, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিক্রয়ে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু এখানে বিক্রয়ে অন্তর্ভুক্ত আছে এই সব বাক্যটা যদি নাও থাকে বা থাকেও, তোমরা অবশ্যই মুনাফাবিহীন বিক্রয়কে ক্রয় থেকে একবার বাদ দিবে, বিক্রয় থেকে একবার বাদ দিবে। অর্থাৎ মুনাফাবিহীন পণ্য বিক্রয় এই বাক্যটা যখনই সমন্বয়ে তোমরা পাবে তখনই চোখ বন্ধ করে শুধু মাথায় নিয়ে আসবে যে এটা আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে এবং বিক্রয় থেকে বাদ দিতে হবে। তোমাদের বিক্রয়ে অন্তর্ভুক্ত আছে এটা কিন্তু একটা ইনফরমেশন। বিক্রয় অন্তর্ভুক্ত আছে মানে শুধুমাত্র বিক্রয় থেকে বাদ দিতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে তা দিতে হবে না, তা কিন্তু না। পণ্য বিক্রয় যেহেতু আছে সেটা বিক্রয়েই অন্তর্ভুক্ত থাকবে, সেটা ক্রয়ে অন্তর্ভুক্ত থাকবে না, কিন্তু আমার কাজ করতে হবে ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। ঠিক আছে, তাহলে মুনাফাবিহীন পণ্য বিক্রয় আমরা এই বাক্যটা দেখলেই আমরা কি করব, ক্রয় থেকে এবং বিক্রয় থেকে উভয় জায়গা থেকে আমরা বাদ দিয়ে দেব। কোথায় অন্তর্ভুক্ত আছে সেটা কেয়ার করব না।
মানে গুরুত্ব দিব না। এখানে কোথায় অন্তর্ভুক্ত আছে সেটা বিক্রয় অন্তর্ভুক্ত থাকবে, আমাদের সেটা বোঝার বিষয়। সেটাকে গুরুত্ব কম দিয়ে আমরা দেখবো আসলে পণ্য বিক্রয়টা মুনাফাবিহীন কিনা। মুনাফাবিহীন হলে আমরা ক্রয় এবং বিক্রয় থেকে বাদ দিব। 5 নাম্বার, বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত 5,000 টাকা পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে যা এখনো বিক্রয় বলে নিশ্চিত হওয়া যায়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য 4,000 টাকা। এই যে একটা সমন্বয়, এখানে একটা বিষয় বলা আছে যে আমরা বিক্রয় হিসাবে ধরে 5,000 টাকা সহ আমাদের রেওয়া মিলে বিক্রয়ের টাকাটা দেওয়া আছে 1,04,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে। এর মধ্যে 5,000 টাকার পণ্য এন্ট্রি করা আছে যেটা আমরা এখনো বিক্রয় হয়েছে কিনা সেটা আমরা শিওর না। আমরা কিন্তু বিক্রয় ধরে অলরেডি 1,04,000 টাকা রেওয়া মিলে দিয়ে দিয়েছি, কিন্তু সেখান থেকে পরবর্তীতে দেখা গেছে যে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত, আমরা বিক্রয়ের জন্য নিশ্চয়ই কোনো পণ্য প্রেরণ করেছিলাম, যেটা আমাদের যদি বিক্রয় হয়তো বিক্রয় হলো অথবা বিক্রয় না হলে ফেরত দিয়ে দিতে হবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এরকম 5,000 টাকার পণ্য ওই বিক্রয়ের মধ্যে এন্ট্রি করা আছে, যেটা এখনো পর্যন্ত আমরা শিওর হইনি যে পণ্যটা বিক্রয় হয়েছে কিনা। তাহলে সেটাকে তো আর সরাসরি বিক্রয় হিসাবে আমরা ধরতে পারি না, যেহেতু এখনো নিশ্চিত হইনি আমরা যে পণ্যটা বিক্রয় হয়েছে কিনা সেটা, তাহলে আমরা কিভাবে বিক্রয় হিসাবে ধরি? এটাকে কি করতে হয়, এটাকে পণ্য বিক্রয় যেখানে আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে রেওয়া মিলে সেখান থেকে আমরা কি করব, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য নামে আমরা বাদ দিয়ে দিব। আর যেখানে দেনাদার আছে দেনাদার থেকে বাদ দিয়ে দিব, কারণ বিক্রয়ের সাথে তো দেনাদার জড়িত থাকে। তাহলে একবার বিক্রয় থেকে বাদ দিব এই অ্যামাউন্টটা 5,000 টাকা, আর একবার দেনাদার থেকে বাদ দিব। আর যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, এই 5,000 টাকার পণ্যটা 4,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল, আর সেটা আমরা বিক্রয় ধরে অলরেডি হিসাবভুক্ত করে ফেলেছি। এখন কি করব, যেহেতু আসলে শিওর না বিক্রয় হয়েছে কিনা, তাহলে আমাদের সেটা সমাপনী মজুত পণ্যের সাথে ক্রয় মূল্যটা অ্যাড করে দেখাতে হবে। কারণ কি, এই 5,000 টাকার পণ্য আমরা সমাপনী মজুত পণ্য থেকে আমরা কিন্তু বাদ দিয়ে দেখাচ্ছি যে 4,000 টাকার পণ্যটার ক্রয় মূল্য ছিল 4,000, যেটা আমরা সমাপনী মজুত থেকে বাদ দিয়ে তারপর সমাপনী আর কি মজুত পণ্যর মধ্যে এই 4,000 টাকা অলরেডি বাদ দিয়ে দেওয়া আছে, যেটা বিক্রয় হয়েছে বলে আমরা ধরে নিয়েছি। আসলে কিন্তু বিক্রয় হয়েছে কিনা সেটা শিওর না। তাহলে 4,000 টাকা আমাকে সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করে দেখাতে হবে। তাহলে এই ধরনের লেনদেন থাকলে, অর্থাৎ 5 নাম্বার সমন্বয়ের মতো যদি লেনদেন থাকে, তাহলে আমরা কি করব, সেটা একবার বিক্রয় মূল্যটা বিক্রয় থেকে এবং দেনাদার থেকে বাদ দিব, আর যে ক্রয় মূল্যটা দেওয়া থাকবে সেটা সমাপনী মজুত পণ্যের সাথে অ্যাড করব। এটার জন্য তোমাদের একটু সহজ করে দেই। যখন তোমরা কোনো অঙ্ক করতে গিয়ে, কোনো সমন্বয়ের সমাধান করতে গিয়ে কনফিউশনে পড়ে যাবে কিভাবে সমাধান করতে হবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের 5.18 টপিক যেখানে আছে সেখানে দেখবে তোমাদের লেখা আছে যে চূড়ান্ত হিসাব প্রণয়নে কতিপয় সমন্বয়ের সমাধান, সেখানে দেয়া আছে এই টপিকটায়। ঠিক আছে, টপিক 5.18 এই টপিকে দেয়া আছে কতগুলো, মানে আর্থিক বিবরণী করতে গেলে অনেক ধরনের সমন্বয় থাকে, সেগুলো সমাধান কিভাবে করতে হবে এরকম কিছু বিষয় দেয়া আছে। সেখানে প্রায় 100 কতটার মতো দেয়া আছে, 134টার মতো মনে হয়, না 33টার মতো সমন্বয় দেয়া আছে তোমাদের জন্য, খুব সুবিধা করে দেয়া হয়েছে। তো সেখান থেকে 127 নাম্বার যেই সমন্বয়টা আছে 127 নং, সেটা কিন্তু এই অঙ্কের 5 নাম্বার সমন্বয়ের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই টপিকের 127 নং সমন্বয়টা তোমরা একটু খুলে দেখো এখনই। 127 নং আছে তোমাদের 596 পৃষ্ঠায়। সেই যে সমন্বয়টার কথা বলা আছে সেটা কিন্তু আমাদের এই 35 নাম্বার অঙ্কের 5 নাম্বার সমন্বয়ের সাথে মিলে যাচ্ছে। সেখানে কিভাবে সমাধান করা হয়েছে, যে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের যে মূল্যটা দেয়া সেটা বিক্রয় থেকে একবার বাদ দেওয়া হয়েছে, আরেকবার দেনাদার থেকে বাদ দেওয়া হয়েছে, এবং যে ক্রয় মূল্যটা দেয়া আছে সেটা সমাপনী মজুত পণ্যের সাথে অ্যাড করে তারপর সমাপনী মজুত পণ্যটাকে হিসাবে প্রয়োগ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে। তোমরা একটু সেইভাবে দেখবে, সেইভাবে লিখে লিখে তোমরা প্রেজেন্টেশনটা করবে। তারপর আছে 6 নাম্বার, প্রদেয় হিসাবের উপর 2% হারে বাট্টা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। আর এই 6টাই আছে আমাদের সমন্বয়। প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি আমাদের কি করতে হয়, আমাদের অন্যান্য আয়ের অংশে দেখাতে হয়। প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি আমরা খরচে দেখাই এবং প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি আমরা আয়ের মধ্যে দেখাই। তাহলে চলো আমরা এখানে কি কি করতে বলা হয়েছে আমাদের সমাধানগুলো একটু দেখি। ক নাম্বার করতে বলা হয়েছে, উক্ত কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ
নাম্বার বলা হয়েছে মোট লাভ 18,000 টাকা ধরে আয় বিবরণী তৈরি করো, এবং গ নাম্বার বলা আছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে কোহিনূর কোম্পানি লিমিটেডে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। আজকে আর আর্থিক অবস্থার বিবরণী করার কথা বলা হয়নি, তাহলে আমরা বিশদ আয় বিবরণী এবং সংরক্ষিত আয় বিবরণী অবশ্যই করতে পারবো, আর নিট বিক্রয়ের পরিমাণও আমরা নির্ণয় করতে পারবো। চলো তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। ক নাম্বার সমাধান, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। দেখো সমাধান ক, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। আমাদের বিক্রয়, যেহেতু নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করছে, আমাদের বিক্রয়ের টাকা দিয়ে শুরু করতে হবে। আমাদের প্রশ্নে বিক্রয় দেওয়া আছে রেওয়া মিলে 1,04,000 টাকা, বিক্রয় 1,04,000 টাকা। তারপর আমি সমন্বয় দেখে তোমাদের বলেছি রেওয়া মিলে আর কোনো ফেরত টেরত নেই যেটা বিক্রয়ের সাথে সমন্বয় করা যাবে। সমন্বয়ে বলা আছে 4 নম্বরে মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তাই না? এটা বলেছি আমরা কি করতে হবে, মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকলে ক্রয় থেকে একবার বাদ, বিক্রয় থেকে একবার বাদ। তাহলে যেহেতু আমরা বিক্রয়ের অংশটুকু করছি, তাহলে বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয়। সমন্বয়ে টাকা দেয়া আছে 3,000 টাকা, ঠিক আছে? এটা আমাদের বাদ দিয়ে দেখাতে হবে। 1,04,000 থেকে 3,000 বাদ দিলাম, বাদ মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তাহলে আমাদের থাকে 1,01,000 টাকা। এরপর কি বলেছি আমি তোমাদের, 5 নাম্বার সমন্বয়টা কিভাবে করতে হবে, বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে বা ফেরত শর্তে যে পণ্যটা প্রেরণ করা হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠানের পণ্য আমাদের কোনো এজেন্টের মাধ্যমে বা প্রতিনিধির মাধ্যমে বা চালানি কারবারে পণ্য প্রেরণ করা হয় পণ্য বিক্রয়ের জন্য। নিশ্চয়ই আমরা সেখানে এরকম কোনো পণ্য দিয়েছিলাম যেটা বিক্রি না হলে হয়তো ফেরত দিয়ে দিবে, তো সেই পণ্যটা এখনো পর্যন্ত তার মধ্যে 5,000 টাকার পণ্য আমরা এরকম দিয়েছিলাম, সেই পণ্যটা এখনো পর্যন্ত বিক্রয় হয়েছে কিনা আমরা শিওর না। তাহলে সেই যেহেতু শিওর না, সেটা আমাদের বিক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের বিক্রয় থেকে বাদ দেই, সেটার অ্যামাউন্ট কত, আমরা 5,000 টাকা ধরলাম, এখানে দেওয়া আছে, ঠিক আছে? সমন্বয় 5,000 টাকা দেওয়া আছে, বিক্রয় বা ফেরত ভিত্তিতে প্রেরিত পণ্য 5,000 টাকা, এটা আমাদের বাদ দিয়ে দেখাতে হবে বিক্রয় থেকে। তাহলে তোমরা বাদ দাও, 1,01,000 থেকে 5,000 বাদ দাও, আমাদের অ্যামাউন্ট থাকে 96,000। বিক্রয়ের সাথে সমন্বয় করার মতো আর কোনো অ্যামাউন্ট এখানে নেই বা কোনো সমন্বয় নেই এই অঙ্কে। তাহলে এটাই হচ্ছে 96,000ই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য নিট বিক্রয়। তো নিশ্চয়ই তোমরা এই সমন্বয়টা, যেহেতু আজকের অঙ্কটা এটার ভিত্তিতে এবং এই বিষয়টা তোমাদের জন্য ফার্স্ট ইয়ারেও ছিল এবং সেটা রিভাইজ হয়ে যাচ্ছে, তো দুইটা বিষয় আমাদের শেখার মতো এবং মনে রাখার মতো। অবশ্যই একটু কেয়ারফুলি আমরা গুরুত্ব দিব এটার উপর। এই ধরনের অঙ্ক আমরা করব, প্র্যাকটিস করব, যে কোথাও মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকলে বা বিক্রয় বা ফেরত ভিত্তিতে প্রেরিত পণ্য থাকলে সেটা আমরা কিভাবে সমাধানে প্রয়োগ করব, সেই ধরনের অঙ্ক কিন্তু আমরা অবশ্যই প্র্যাকটিসে রাখবো। যেহেতু আজকে আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি, ভবিষ্যতে নিশ্চয়ই আর কোনো সমস্যার হবে না তোমাদের, তোমরা নিশ্চয়ই পারবে। তো আজকের এই 35 নম্বরের ক নাম্বার সমাধানে নিট বিক্রয়ের পরিমাণ দাঁড়াচ্ছে আমাদের 96,000 টাকা। নিশ্চয়ই তোমরাও করতে পেরেছো, ক্যালকুলেটর নিশ্চয়ই এই অ্যামাউন্ট এসছে, এবং ফলাফলের নাম অবশ্যই লিখবে নিট বিক্রয়। খ নাম্বার আমাদের করতে বলেছে বিশদ আয় বিবরণী বা নিট লাভ নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা এখন বিশদ আয় বিবরণীর দ্বিতীয় অংশটা করি। যেহেতু মোট লাভ আমাদের দিয়ে দেওয়া আছে 18,000 টাকা, এটা ধরে আমরা এখন আয় বিবরণী করব। সমাধান খ, দেখো প্রতিষ্ঠানের নাম আমরা শুরুতে দিয়ে নিব আর শিরোনামটা দিয়ে নিব কোহিনূর কোম্পানি লিমিটেড, বিশদ আয় বিবরণী আংশিক। আর 2013 সালের 31 ডিসেম্বর তারিখে আমরা সমাপ্ত বছরের জন্য করছি। আমাদের মোট লাভ দেয়া আছে, মোট লাভ দিয়ে আমরা শুরু করি। মোট লাভ আমাদের দেয়া আছে 18,000 টাকা, আমরা 18,000 টাকা আউটার কলামে লিখলাম। আমরা বিশদ আয় বিবরণীতে নর্মালি 3টা টাকার কলাম রাখলে বেটার, আমরা 3টা টাকার কলামে লিখেছি, আর মোট লাভটা সরাসরি আউটার ফিগার দেখিয়েছি। এরপর আমরা কি বাদ দেই, মোট লাভ থেকে পরিচালন খরচ সমূহ আমরা বাদ দেই। পরিচালন খরচগুলোর মধ্যে আমরা প্রশ্নে পেয়েছি, পরিচালন খরচগুলোর মধ্যে পেয়েছি বেতন, মণিহারি, দপ্তর খরচ, তারপর পেয়েছি এখানে কোনো অবচয়ের কথা বলা নেই, তারপর আছে আমাদের রপ্তানি শুল্ক আরেকটা পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, বেতন আমাদের 20,000 টাকা দেয়া আছে, আর 2 নম্বর সমন্বয়ে বলা আছে প্রদেয় মাসিক বেতনের পরিমাণ 1,500 টাকা। এখন দেখি আমাদের বেতন কেউ ঠিকঠাক ভাবে 20,000 টাকা হয় এক বছরের জন্য, নাকি বেশি দেয়া আছে নাকি কম দেয়া আছে। তাহলে বেতনের পরিমাণটা দেখো, আমরা প্রথমে দেখলাম যে 1,500 টাকাকে 12 দিয়ে যদি আমরা গুণ করি, প্রত্যেক মাসে 1,500 টাকা, তাহলে 12 মাসে আমাদের আসে 18,000 টাকা। কিন্তু রেওয়া মিলে দেয়া আছে বেতন 20,000 টাকা, তাহলে রেওয়া মিলে কিন্তু বেশি দেয়া আছে। 18,000 টাকা হওয়ার কথা, কিন্তু রেওয়া মিলে দেয়া আছে 20,000 টাকা। আমাদের অগ্রিম আছে তাহলে 2,000 টাকা। 20,000 টাকা থেকে আমরা যদি 18,000 টাকা বাদ দেই,
তাহলে আমরা কত পাবো? 2000 টাকা পাবো, যেটা বেশি দেওয়া আছে বেতন। তাহলে বেশিটা হচ্ছে অগ্রিম। তাহলে এটাকে আমরা অগ্রিম বেতন হিসাবে আমরা এই টোটাল বেতন থেকে বাদ দিয়ে দেখাবো। তাহলে বেতন হচ্ছে 20,000 টাকা বাদ অগ্রিম 2000 টাকা। তোমরা অবশ্যই গণনায় এই অংশগুলো করে নিবে, কিভাবে আমরা 2000 টাকা অগ্রিম বের করলাম সেটা কিন্তু গণনায় অঙ্ক শেষে করে দেখাবে। তোমরা করে নাও নিজেরা খাতায়। দেখো অগ্রিম বেতন আমরা নির্ণয় করেছি 1500 গুণ 12, 18,000 টাকা। অতএব অগ্রিম 20,000 মাইনাস 18,000 সমান 2000 টাকা। 2000 টাকা হচ্ছে অগ্রিম বেতন। বেতনের পর আছে আমাদের দপ্তর খরচ। দপ্তর খরচ আমাদের হচ্ছে অফিস খরচ বা কারবার খরচ, একই কথা। এটা পরোক্ষ পরিচালন খরচ 2000 টাকা দেওয়া আছে। দপ্তর খরচ 2000 টাকা, কোনো সমন্বয় নেই তাই সরাসরি বসালাম। এরপর আছে রপ্তানি শুল্ক, এটাও পরিচালন খরচ, পরোক্ষ পরিচালন খরচ 8,000 টাকা রপ্তানি শুল্ক দেওয়া আছে ডেবিট কলামে বা ডেবিট সাইডে আমাদের প্রশ্নের মধ্যে 8,000 টাকা। এরপর আছে মণিহারি, মণিহারি আছে 4,000 টাকা দেয়া, এর সাথেও কোনো সমন্বয় নেই, তাহলে 4,000 টাকা আমাদের সরাসরি আমরা খরচের পরিচালন খরচে বসালাম। তাহলে এই কয়টাই আমাদের ছিল পরিচালন খরচ, অন্য কোনো অবচয় নেই বা অনাদি পাওনা সঞ্চিতির কোনো বিষয় নেই, খুবই সহজ, কোনো ঝামেলাও নেই। তাহলে এই 4টা আইটেম তোমরা যোগ করো, দেখো আমাদের অ্যামাউন্ট আসবে 32,000 টাকা। একটা জিনিস খেয়াল করো, আমাদের পরিচালন খরচ হচ্ছে 32,000 টাকা, কিন্তু আমাদের মোট লাভ হচ্ছে 18,000 টাকা। লাভের পরিমাণটা কিন্তু কম, খরচটা কিন্তু বেশি। তাহলে এখানে আমাদের যে বাদের অংশটা, সে বাদের অংশটা যদি বড় হয় তাহলে ফলাফল অবশ্যই মাইনাস ফিগার আসবে। তাহলে আমরা 18,000 টাকা থেকে যদি 32,000 মাইনাস করি তাহলে আমাদের ফিগার আসবে মাইনাস 14,000 টাকা। অর্থাৎ আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগারটা দেখিয়ে দিচ্ছি। এটাকে আর আমরা মুনাফা বলতে পারবো না, আমাদের বলতে হবে পরিচালন ক্ষতি, কারণ আমাদের বাদ দেওয়ার পরে মাইনাস ফিগার আসছে। তাহলে আমাদের এটা হচ্ছে 14,000 টাকা হচ্ছে আমাদের পরিচালন ক্ষতি। ঠিক আছে, এরপর আমরা যে বিষয়গুলো যোগ করি, যোগের অংশ আমরা এখানে নিয়ে আসি অন্যান্য আয় বা অপরিচালন আয়। এখানে অপরিচালন আয় বা অন্যান্য আয়ের মধ্যে আমরা পেয়েছি শিক্ষানবিশ সালামি, আরেকটা পেয়েছি প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি। শিক্ষানবিশ সালামি আমাদের প্রশ্নে আছে 6,000 টাকা, আর প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি যেটা আছে সেটা আমি নির্ণয় করে দেখিয়েছি। প্রদেয় হিসাব আমাদের প্রশ্নে দেওয়া আছে 30,000 টাকা, এর উপর 2% বাট্টা সঞ্চিতি ধরতে বলা হয়েছে। তাহলে 30,000 গুণ 2% 600 টাকা আসে। তোমরা ক্যালকুলেটর একটু ক্যালকুলেশন করে দেখো অ্যামাউন্টটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমারও ভুল হতে পারে ক্যালকুলেশনে, যেন ঠিক তোমাদেরও সেম অ্যামাউন্ট আসে অথবা তোমাদেরও যেন ঠিক হয়, সেজন্য নিজেরা একটু নিজেদের ক্যালকুলেশনটা করে নাও। তো 600 টাকা আসলো প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি। এই দুইটা হচ্ছে আমাদের অন্যান্য আয়, যেটা আমরা কি করি পরিচালন মুনাফার সাথে যোগ করি। এটা যোগের অংশ, এটা কিন্তু যোগ। ঠিক আছে, তাহলে 6,600 টাকা আমাদের যে উপরে অ্যামাউন্টটা বের হয়েছে সেটার সাথে যোগ করে দেখাতে হবে। উপরের অ্যামাউন্টটা পরিচালন ক্ষতি মাইনাস ফিগার এসছে, এখন মাইনাস ফিগার আছে 14,000 আর প্লাস ফিগার আছে 6,600, তাহলে অবশ্যই মাইনাস ফিগারটা বড়। তাহলে বড়টা থেকে এটা কি করতে হবে, প্লাস মাইনাস করে দেখা যাচ্ছে যে আমাদের মাইনাস ফিগারই বড়, যেহেতু 7,400 টাকা নামে। তাহলে মাইনাস ফিগার ব্র্যাকেট দিয়ে দেখাবো 7,400 টাকা, এটার কোনো নাম নেই। এখন এই পরিচালন ক্ষতি বা পরিচালন আয়ের সাথে আমাদের অন্যান্য আয়গুলো যোগ করার পর যে অ্যামাউন্ট নামে তার থেকে আমাদের কি করতে হয়, অন্যান্য আয়গুলো বাদ, অন্যান্য খরচাবলীগুলো বাদ দিতে হয়। তারপর দেখো যেখানে লিখেছি বাদ অন্যান্য খরচাবলী। অন্যান্য খরচাবলীর মধ্যে আমরা একটা পেয়েছি ঋণের সুদ। ঋণের সুদটা কিভাবে বের করতে বলা হয়েছে, ঋণের পূর্ণ বছরের সুদ বকে আছে। তাহলে আমাদের 1 বছরের ঋণ, আমরা ঋণ নিয়েছিলাম 20,000 টাকা, সুদের হার 12%। তাহলে 12% যদি 20,000 টাকার উপর আমরা বের করি তাহলে আমাদের অ্যামাউন্ট আসে, সুদ আসে 2,400 টাকা। এটা হচ্ছে পূর্ণ বছরের ঋণের সুদ। তাহলে 2,400 টাকা হচ্ছে আমাদের অপরিচালন বা অন্যান্য খরচ, যেটা আমরা বাদ দিয়ে দেখাবো। ঋণের সুদ 2,400 টাকা, অন্য কোনো আর খরচ নেই, তাই সরাসরি আউটার কলামে লিখলাম 2,400 টাকা। এটা আমরা কি করব, এই উপরে যে আইটেমটা আছে সেটা থেকে বাদ দিব। একটা জিনিস খেয়াল করো, উপরের অ্যামাউন্টটাও কিন্তু মাইনাস ফিগার, আর এই যে আমরা 2,400 টাকা বাদ দিচ্ছি এটাও কিন্তু মাইনাস ফিগার, এটাও কিন্তু মাইনাস ফিগার। কিন্তু আসলে কেন ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট না দেওয়ার কারণে তোমরা কিন্তু মনে করো না এটা প্লাস ফিগার, এটা আমরা কিন্তু মাইনাস করছি, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করছি, এটাও মাইনাস এটাও মাইনাস। কিভাবে বুঝবো, এই যে আমরা বাদ লিখলাম, যদি এখানে বাদ কথাটা না দেই তাহলে আমাদের এখানে আমরা ব্র্যাকেট দিয়েও বুঝিয়ে দিতে পারি যেটা আমরা বাদ দিচ্ছি। তাহলে দুইটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এখন প্লাস হয়ে যাবে। ফিগারটা ব্র্যাকেট দেওয়াই থাকবে, কিন্তু
দুইটা যেহেতু একই ফিগার, একই কাজ করার বিষয়, তাহলে দুইটার কাজ একত্রে করে আমরা যোগ করে ফিগারটা মাইনাস ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দেবো। তাহলে 7,400 টাকা থেকে আমরা 2,400 টাকা যদি মাইনাস করি, তার মানে মাইনাস 7,400 মাইনাস 2,400, দুই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 9,800, দুইটা হচ্ছে মাইনাস 9,800। মাইনাসটাকে আমরা কিভাবে দেখাই, ব্র্যাকেট দিয়ে দেখাই। তোমরা যদি এখানে বাদ লিখো তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝতে হবে বা নিজেদের একটু সচেতন থাকতে হবে যে এটাও কিন্তু আমার বাদের অংশ। এটা শুধু আমাকে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে, কারণ আমাকে ধাপে ধাপে কাজ করার ক্ষেত্রে নামার পর আমার এইভাবেই অ্যামাউন্টটা আসছে, তাই ব্র্যাকেট এখানে আছে, দিতে আমি বাধ্য। আর এটা যেহেতু আমি বাদ দিয়ে বুঝিয়ে দিয়েছি, কথা দিয়ে লিখে বুঝিয়ে দিচ্ছি, এটা আমি বাদ দিচ্ছি, তাই সেক্ষেত্রে আমি আর ব্র্যাকেট দিলাম না। তোমরা নিজেরা চাইলে নিজেদের মতো করে একটু বোঝার সুবিধার্থে এখানে হালকাভাবে নিজেদের বোঝার সুবিধার্থে দিতে পারো, বা দিয়ে কাজটা করে ব্র্যাকেটটা মুছে দিতে পারো। আর যদি তোমরা আরো বেশি কনফিউজড হয়ে থাকো তাহলে এখানে বাদ কথাটা না লিখেও সরাসরি এখানে ব্র্যাকেট দিয়ে তোমাদের সুবিধার জন্য করতে পারো। তাহলে দুইটা ব্র্যাকেট বা মাইনাস ফিগার আমার ফলাফল কত আসলো, 9,800 টাকা। 9,800 টাকা কিন্তু আমার মাইনাস ফিগার আসলো, তাহলে কি আর সেটা নিট লাভ হবে? মাইনাস ফিগার আসলে কি আর লাভ হয়? মাইনাস ফিগার আসা মানে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হয়েছে বেশি, আয়ের চেয়ে ব্যয় হয়েছে বেশি। ঠিক আছে, তাহলে আমরা এই ফলাফলটাকে কি নাম দিব এখন? এই ফলাফলটাকে দিব আমরা, যেহেতু এই বিশদ আয় বিবরণীর আর কোনো আইটেম প্রশ্নে আমাদের নেই এই অঙ্কের জন্য, তাহলে এটার নাম দিব আমরা নিট ক্ষতি। ঠিক আছে, যেহেতু আমাদের মাইনাস ফিগার এসছে, আমরা সুন্দর করে ব্র্যাকেট দিয়ে সঠিক অ্যামাউন্টটা লিখে আমরা কি নাম দিব, নিট ক্ষতি। আমি এখানে ঘর করে করে তোমাদের ফলাফলগুলোর নাম দেখিয়েছি, একটু হাইলাইট করেছি। ঠিক আছে, তোমাদের এরকম ঘর করে দেখানোর কোনো দরকার নেই পরীক্ষার খাতায়, আর আমি যেন তোমরা বোঝো সেই জন্য জাস্ট আমি একটু ঘর করে দেখালাম। তাহলে এটা এই ফলাফলটার নাম হচ্ছে আমাদের নিট ক্ষতি। তাহলে বিশদায় বিবরণী করে আমরা কি ফলাফল পেলাম, নিট লাভ পেলাম নাকি নিট ক্ষতি পেলাম? নিট ক্ষতি পেলাম। কত টাকা? 9,800 টাকা। আর গণনাগুলো অবশ্যই তোমরা তোমাদের খাতায় করবে, সঠিকভাবে গণনাগুলো করে তারপর অঙ্কে সেগুলোর প্রভাব দেখাবে। তো চলো এখন গ নাম্বার সমাধানে যাই। সংরক্ষিত আয় বিবরণী শুরু করি সবাই। সমাধান গ দেখো, আমরা সংরক্ষিত আয় বিবরণী করছি। প্রতিষ্ঠানের নাম লিখবো, শিরোনাম দিব কোহিনূর কোম্পানি লিমিটেড, সংরক্ষিত আয় বিবরণী 2013 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। আচ্ছা, এখানেও আমরা বিশদ আয় বিবরণীর মতোই একটা ছক করবো, কিন্তু এখানে সংরক্ষিত আয় বিবরণীটা তুলনামূলক একটু ছোট হয়। আমরা টাকার কলাম দুইটা রেখেছি এখানে, প্রয়োজন যদি পড়ে আরো যদি বেশি সমন্বয় থাকে আমরা 3টা টাকার কলাম রাখবো। এই বিবরণী শুরু করতে হয় এই সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্ধৃত দিয়ে, অর্থাৎ এই বিবরণীর যে প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে দেয়া থাকে সেটা দিয়ে। আমাদের প্রশ্নে বা রেওয়া মিলে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্ধৃত ক্রেডিট দিকে দেয়া ছিল 10,000 টাকা। এর সাথে আমাদের কি করতে হয়, যোগ চলতি বছরের নিট মুনাফা। এর সাথে আমাদের নিট মুনাফা যেহেতু যোগ করতে হয়, কিন্তু আমাদের আজকের এই অঙ্কে নিট মুনাফা হয়নি, আমাদের হয়েছিল নিট ক্ষতি। নিট ক্ষতি এসেছিল আমাদের 9,800 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের নিট ক্ষতি যেহেতু এসছে অবশ্যই আমরা যোগ করতে পারবো না, আমাদের বাদ দিয়ে দেখাতে হবে, তাই আমরা লিখলাম বাদ নিট ক্ষতি 9,800 টাকা। যেহেতু এখানে বাদ কথাটা উল্লেখ করেছি, ঠিক আছে, তাই এখানে আর মাইনাস ফিগার দিলাম না, কিন্তু আমরা বাদ দিচ্ছি। 10,000 থেকে 9,800 বাদ দিলে কত থাকে, 200 টাকা। আর এখানে আজকে আমরা এই অঙ্কের জন্য আরেকটা যোগের আইটেম পেয়েছি, সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন দেখে বা রেওয়ামিল দেখে পেয়েছি যে সেখানে পুরাতন আয়কর সঞ্চিতিটা পুরাতন আয়করের চেয়ে বড়, অর্থাৎ পুরাতন আয়কর সঞ্চিতি রেওয়ামিলে আছে ক্রেডিট সাইডে 6,000 টাকা আর আয়কর দেয়া আছে 2,000 টাকা। যখন পুরাতন আয়কর সঞ্চিতি বড় হয় আয়করের তুলনায়, তখন তার উদ্বৃত্তটা আমাদের যোগ করে দেখাতে হয় সংরক্ষিত আয় বিবরণীতে। তাহলে যোগ পুরাতন আয়কর সঞ্চিতির উদ্বৃত্ত কি করে দেখাবো, উদ্বৃত্তটা বের করব। পুরাতন আয়কর সঞ্চিতি 6,000 বাদ আয়কর, অর্থাৎ 6,000 থেকে 2,000টা বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, আমাদের আয়কর সঞ্চিতির উদ্বৃত্ত দাঁড়ালো 4,000 টাকা। এটা আমরা কি করব, যোগ করব। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত, তারপর নিট মুনাফা থাকলে যোগ করে অথবা নিট ক্ষতি থাকলে বাদ দিয়ে যে অ্যামাউন্ট আছে তার সাথে আমরা যোগ করব। তাহলে 200 আর 4,000 মিলে হচ্ছে আমার সরি এখানে 4,000, তাহলে এখানে আসে আমাদের 4,200। তোমরা নিজেরা একটু ঠিক করে নাও, 4,200 অ্যামাউন্ট আসলো। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যামাউন্ট যে এখানে যোগের আর কোনো আইটেম আমরা পাচ্ছি না এই অঙ্কের জন্য, আমাদের অঙ্কের জন্য শুধু যোগের একটাই আইটেম ছিল। এবার আমরা যাব বাদের অংশে।
তোমরা একটু কেয়ারফুলি অঙ্কটা করবে, কারণ এখানে নিট ক্ষতি থাকার কারণে কিন্তু বাদ হচ্ছে। এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে দেখাইনি, তোমরা আবার ভুলবশত যোগ করে ফেলো না। তোমরা যোগ লিখছো নাকি বাদ লিখছো সেই অনুযায়ী তোমরা কাজ করবে। আচ্ছা, এখন আমাদের বাদের অংশে যাই। আমাদের বাদের অংশে কি কি থাকে? আমাদের বাদের অংশে থাকে আয়করের উদ্বৃত্ত। যদি পুরাতন আয়করটা বড় থাকতো এই অঙ্কের জন্য আর সঞ্চিতিটা ছোট থাকতো, তখন এই অংশটুকু আবার এখানে চলে যেত বাদের অংশে, ঠিক আছে? কিন্তু আমাদের যোগের অংশে যেহেতু চলে গেছে, আমরা এখন দেখবো আয়করের সঞ্চিতি বা আয়করের উদ্বৃত্ত ছাড়া আর কি কি আছে। আছে হচ্ছে লভ্যাংশ ঘোষণা, লভ্যাংশ প্রদান যদি থাকে, ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ যদি থাকে, সাধারণ সঞ্চিতি তহবিলের স্থানান্তর যদি থাকে, এগুলো যদি থাকে, বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যদি থাকে, সেগুলো আমাদের কি করতে হয়? বাদের অংশে দেখাতে হয়। এই অঙ্কে শুধু একটা আইটেমই আমরা পেয়েছি, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, যেটা রেওয়া মিলে দেওয়া ছিল 12,000 টাকা। তোমাদের ডেবিট সাইডে দেওয়া আছে 12,000 টাকা। একটা আইটেমে শুধু আমরা বাদের অংশে দেওয়ার জন্য পেয়েছি। তাহলে আমাদের এই 12,000 টাকায় আমাদের আউটার কলামে নিয়ে যেতে হবে। এটা কি করছি আমরা? মাইনাস করছি। 12,000 টাকা থেকে আমাদের প্লাস ফিগার এসছে এখানে 4,200, আর এটা কিন্তু আমাদের মাইনাস ফিগার। দেখো এই যে বাদ বাদ কথা লেখার কারণে আমি আর ব্র্যাকেট দিয়ে দেখালাম না। 4,000 টাকা হচ্ছে আমাদের প্লাস ফিগার, 12,000 হচ্ছে আমাদের মাইনাস ফিগার। তাহলে কে বড় এখানে? 12,000 টাকা অবশ্যই। তাহলে 12,000 থেকে 4,200 মাইনাস করো, দেখো তোমাদের অ্যামাউন্ট আসবে 7,800 টাকা। ঠিক আছে? তোমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিবে, যেহেতু এটাই ফলাফল আর মাইনাস ফিগারটা বড় ছিল, তাই বিয়োগফলটা তোমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিবে। যোগফল বল বা বিয়োগফল বলো, যেহেতু মাইনাস ফিগারটা বড়, মাইনাস ফিগার দেখাতে হলে আমাকে ব্র্যাকেটে দিতে হবে। আর এই ফলাফলের নাম কি হচ্ছে? সংরক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত। ডেবিট কথাটাকে এখানে উল্লেখ করা হলো। আমরা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্তও বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু প্লাস ফিগার আসেনি, ডেবিট উদ্বৃত্ত নর্মালি খুব কমই আসে, তাই আমাদের কেয়ারফুলি এই অ্যামাউন্টটাকে সঠিক স্থানে প্রয়োগ করতে হয়। মালিকানা সত্ত্ব বিবরণী বলি, বা মালিকানা সত্ত্বের কোন অংশে গিয়ে এটা কি প্লাস করব নাকি মাইনাস করব, নাকি এটা কোন সাইডে বসবে, সেই অনুযায়ী আমাদের ডেবিট উদ্বৃত্তটাকে সঠিকভাবে ইউজ করতে হয়। সেজন্য আমি ডেবিট উদ্বৃত্ত কথাটা উল্লেখ করলাম। তোমরা সমাপনী উদ্বৃত্তও লিখতে পারো, তবে ফিগারটাকে অবশ্যই মাইনাস দিয়ে দেখিয়ে দিবে। তাহলে আমাদের যে তিনটা করণীয় ছিল আজকের অঙ্কে, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, আয় বিবরণী প্রস্তুত, তারপর হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা, তিনটা কাজই আমরা করেছি। তবে আজকে অন্যান্য অঙ্কের চেয়ে একটু ব্যতিক্রম এসছে না, ফলাফলগুলো আমাদের মাইনাস ফিগার এসছে। তো এটাও আমাদের জেনে রাখা দরকার। যদি আমাদের সবসময় নিট লাভ আসবে, সবসময় রক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত প্লাস আসবে, সেরকম নাও হতে পারে। মাইনাস আসলে আমরা সেভাবে কাজ করব, কিভাবে কাজ করব সেটা প্রয়োগ আমাদের জানতে হবে, তাই না? তো এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে অনুশীলনী থেকে। আর বিগত ক্লাসগুলোতে যে অনুশীলনী বা যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছ বা করছো। আর এই সপ্তাহে তোমরা আর একটা বা দুইটা বোর্ডের অঙ্ক করে রাখবে। উদাহরণে দেখবে বিভিন্ন বোর্ডের অঙ্ক সলিউশন করে দেয়া আছে, সেখান থেকে তোমরা তোমাদের দুইটা অঙ্ক চুজ করে তোমাদের মতো করে প্রশ্ন দেখে সমাধান করে রাখবে নিয়ম অনুযায়ী। ঠিক আছে? না বুঝলে মার্ক করে রাখবে, যখন আমরা আবার ক্লাস শুরু করব বা আমার নাম্বার তোমাদের কাছে দেয়া আছে, প্রয়োজনে ফোন করে জেনে নিবে। তো ডিয়ার স্টুডেন্টস, সবাই তোমরা ভালো থাকো, এবং অঙ্ক যখন শেষ হবে অবশ্যই অ্যামাউন্টটা ক্লোজ করে দিয়ে ছক ক্লোজ করে নিবে, ছক খোলা রাখবে না, সেটা আবারও বলে দিচ্ছি। তো নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে আমরা আবার কথা বলবো, আবার একটা ক্লাস করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।